দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই সপ্তাহে আপনারা শুনবেন আরেকটা ভূতের গল্প। লেখক নটরাজনের রচিত নম্বরী নোট। আপনারা অনেকেই হয়তো নম্বরী নোট কি জানেন না। এই নম্বরী নোট জিনিসটা কি তা গল্প শুনলেই জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। দেশ তখন সবে স্বাধীন হয়েছে। আনন্দ ও উত্তেজনায় দেশের মানুষ অধীর। ব্রিটিশ শাসনমুক্ত স্বাধীন দেশকে সুন্দরভাবে গড়ে তোলার সংকল্প চারিদিকে। সে আনন্দের দিনে ব্রিটিশের একান্ত বশম্বদ পুলিশ বাহিনীও পিছিয়ে নেই। তাদের মনেও আনন্দ। মাথার ওপর সে লাল মুখোশ সাহেবরা আর নেই। তাদের হুকুমে দেশের মানুষের ওপর লাঠিগুলি আর চালাতে হবে না। সেদিন আমার মনেও ভীষণ আনন্দ। আমি তখন পুলিশ ডিপার্টমেন্টে সবে নতুন চাকরিতে ঢুকেছি। পুলিশ ডিপার্টমেন্টের হালচাল তখনও ঠিকমতো বুঝতে না পারলেও আমার মনেও সেদিন সংকল্প। অত্যাচারী পুলিশের দিন শেষ হয়েছে, এবার দিন বদলের পালা। এবার থেকে পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। পশ্চিম বাংলার একটা ছোট্ট জেলার ততোধিক ছোট্ট একটা গ্রাম্য থানায় আমার পোস্টিং। অফিসার ও কনস্টেবল মিলিয়ে সাকুল্যে 7-8 জন মাত্র কর্মচারী। থানার বড় বাবু আমি। থানার বিল্ডিং বলতে সাবেকি আমলে একটা উঁচু বাড়ি, মাথার ওপর টিনের চাল, দেয়ালের পলেস্তারা খসে পড়ে মাঝে মাঝে ইট বেরিয়ে পড়েছে, মেঝেটা এবড়ো খেবড়ো। সামনেই একটা বড় অশ্বত্থ গাছ। সে গাছের নিচে বসে থানায় যারা ঢুকতে চায় তারাও যেমনি প্রাথমিক শলা পরামর্শ সেরে নেয়, তেমনই ডিউটি না থাকলে থানার কনস্টেবলরাও সেখানে খাটিয়া পেতে বসে বসে খৈনি ডলে আর আড্ডা দেয়। শীতের সকাল, থানায় বসে কাজ করতে করতে সামনের জানালা দিয়ে গ্রাম্য জনজীবনের স্রোত লক্ষ্য করছি। সামনেই গ্রামের প্রধান সড়ক। সেই সড়ক ধরে চাষি মাথায় আনাজের বোঝা নিয়ে হাটের উদ্দেশ্যে চলেছে। কাঁধের ভারে খেজুর রসের হাড়ি ঝুলিয়ে শীতে কাঁপতে কাঁপতে হেঁটে চলেছে কোনো এক লোক। তেলহীন চাকায় বিদঘুটে শব্দ তুলে অলস মন্থর গতিতে এগিয়ে চলছে গরুর গাড়ি, তা আবার ধানের বোঝা নিয়ে। সামনের মাঝারি পুকুরটার জলে প্রথম সূর্যের আলো পড়ে ধোঁয়া উঠছে, আর মাছ পুকুরে একটা কঞ্চির ডগায় বসে একটা মাছরাঙা পাখি মৎস্য সাধনায় ব্যস্ত। সরকারি কাজের বদলে এইসব অকাজের দিকে চেয়ে থাকতে তন্ময় হয়ে উঠেছিলাম আমি। হঠাৎ আমার চমক ভাঙল একটা ডাকে, বাবু। তাকিয়ে দেখি দরজার কাছে দাঁড়িয়ে আছে বছর 20-22 একটা ছেলে। হাঁটু পর্যন্ত তোলা তার পরনের কাপড়, ধুলি ধূসরিত পা, গায়ে জড়ানো ভাঁজ করা একখানা ছেঁড়া কাপড়। ছেলেটির পেছনে আরেকজন বয়স্ক লোক। ছেলেটির দিকে চোখ তুলে তাকাতেই ছেলেটি কান্না ভেজা সুরে বলল, বাবু, কাল বিকেল থেকে বাবাকে খুঁজে পাচ্ছি না। থানায় আসবে বলে সেই যে বাবা বাড়ি থেকে বেরোলো আর ফিরে আসেনি। রাত ভোর তাকে গায়ের এখানে সেখানে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি বাবু। ছেলেটির কথায় কৌতূহল বেড়ে উঠল আমার। নাম ধাম ঠিকানা জেনে নিয়ে জিজ্ঞেস করলাম, তা বাপু, তোমার বাবা থানায় আসছিল কেন? কি দরকার ছিল এখানে? একটু সময় চুপ করে থেকে জবাব দেয় ছেলেটি, ফৌজিদারি মামলা তদিরে। ফৌজদারি মামলা? জিজ্ঞেস করি আমি। কি মামলা? কার বিরুদ্ধে? প্রশ্ন করে করে সেই ছেলেটি আর তার সঙ্গে লোকটির কাছ থেকে জানতে পারলাম যে এই ছেলেটির বাবা মদন বাগদি ও তার প্রতিবেশী কানাই সামন্তর মধ্যে জমি নিয়ে অনেক দিন ধরেই দেওয়ানি মামলা চলছিল। সেই সূত্র ধরে একটা রাইটিং অর্থাৎ দাঙ্গা হাঙ্গামার ফৌজদারি মামলাও থানায় রুজু হয়েছিল। সে মামলা তদির করতেই নাকি সেদিন বিকেলে থানায় রওনা হয়েছিল মদন বাগদি। আচ্ছা, তোমার বাবার কাছে পয়সা কড়ি কিছু ছিল? জিজ্ঞেস করি আমি। জবাব দেয় ছেলেটি, হ্যাঁ বাবু, লম্বরি নোট ছিল একখানা। লম্বরি নোট
মানে নম্বরি নোট, অর্থাৎ 100 টাকার নোট। আমি আবার জিজ্ঞেস করি, এত টাকা সঙ্গে নিয়ে তোমার বাবা থানায় আসছিল কেন? ছেলেটি জবাব দেয়, তরঙ্গ থেকে বের করে বাবাকে নম্বরি নোট সঙ্গে নিতে দেখে মা জিজ্ঞেস করেছিল। জবাবে বাবা বলেছিল যে শুধু হাতে তোদের গেলে নাকি কোনো ফল হয় না, থানায় খরচাপত্র আছে। মা আবার বলেছিল, সে কি, শুনলাম যে সাহেবরা এদেশ থেকে চলে যাবার পর এখন আর নাকি থানা আদালতে খরচাপত্র করতে হয় না। হেসে বাবা বলেছিল, ও সব একেবারে ছেঁদো কথা। সাহেবরা দেশ ছেড়ে চলে যাক বা নাই যাক, থানা আদালতের বাবুদের হাতে পয়সা গুঁজে না দিলে কোনো কাজ আগেও হয়নি, এখনও হয় না। ছেলেটি সরল, কিন্তু তার সেই সরল কথা শুনে সেই মুহূর্তে মনে মনে বেশ লজ্জা করছিল আমার। মদন বাগদির ওপর বেশ রাগও হচ্ছিল, কিন্তু তখন বুঝতে পারিনি যে ওই অশিক্ষিত মদন বাগদি তার অশিক্ষিতা স্ত্রীকে একটা অতি খাঁটি কথা শুনিয়েছিল সেদিন। মদন বাগদি নিখোঁজ, এই কথাটা ডায়েরি করা ছাড়া সেই মুহূর্তে আমার আর কিছুই করণীয় ছিল না। ডায়েরির মোটা খাতাটা সামনে টেনে নিয়ে সব লিখতে শুরু করেছি। হঠাৎ আমার ঘরের বাইরে একটা ছোটোখাটো গোলমাল। পরক্ষণেই 3-4 জন গ্রাম্য লোক ঘরে ঢুকে সমস্বরে বলে ওঠে, মদন বাগদির খোঁজ পাওয়া গেছে। পাওয়া গেছে? বাবাকে পাওয়া গেছে? কোথায়? ছেলেটির মুখে হাসি ফুটে ওঠে। আমিও লেখা বন্ধ করে একটা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করি, উফ, কোথায় পাওয়া গেছে তাকে? জবাবে একজন শুকনো মুখে বললে, না, তাকে পাওয়া যায়নি। তালপুকুরের ধারে রাস্তায় পাওয়া গেছে মদন বাগদির হাতের লাঠি, গায়ের ছেঁড়া ফতুয়া আর মাটিতে চাপ চাপ রক্ত। কথাটা শুনেই মদনের ছেলে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে সে বলতে থাকে, বাবা আর নেই, তাকে ওরা মেরে ফেলেছে। বাবু গো, আপনি ওদের ধরে এনে ফাঁসি দিন, মামলায় হেরে যাবার ভয়ে এই কাজ করেছে বাবু। সন্দেহ যে মিথ্যে নয় তা সঙ্গে লোকদের কাছ থেকেই জানা গেল। 3-4 দিন আগেও নাকি মদনকে খুন করবে বলে কানাই সামন্ত শাসিয়েছিল। এরপর আর বসে থাকা চলে না আমার। সাইকেলে চেপে সেই তালপুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি। থানা থেকে প্রায় 7-8 ক্রোশের পথ। তালপুকুরে অতীতে কোনো পুকুর থাকলেও এখন আর তা নেই। খোলা প্রান্তর আর সারি সারি তাল গাছ। এক পাশ দিয়ে চলে গেছে কাঁচা সড়ক, আর অন্য পাশে ঘন ঝোপঝাড়। ঠিকই তাই, রাস্তার এক পাশে পড়েছিল মদনেরই লাঠি। এই লাঠিখানা সঙ্গে নিয়েই সে বাড়ি থেকে বেরিয়েছিল। পুরো ফতুয়াটা নয়, মদনের গায়ের ফতুয়াটার রক্তমাখা সামনের অংশটায় কেবল পড়েছিল সেখানে। মনে হয় আক্রমণকারীদের কাছে সে সহজে নতি স্বীকার করেনি, সে তাদের বাধা দিয়েছিল, আর তার ধস্তাধস্তিতে গায়ের ফতুয়াটার সামনের অংশটা ছিঁড়ে পড়েছিল সেখানে। মাটির ওপর চাপ চাপ জমাট বাঁধা রক্ত। কিন্তু আশ্চর্য ব্যাপার, মদনের দেহটির চিহ্ন মাত্র নেই কোথাও। হয়তো আক্রমণকারীরা তার দেহটিকে তুলে নিয়ে গিয়েছিল সেখান থেকে। মদনের রক্তমাখা ফতুয়ার অংশটা পরীক্ষা করতে গিয়েই তার ছেলের কথা সত্যতা প্রমাণ হয়ে গেল। ঠিকই বলেছিল সে। বাড়ি থেকে বেরোবার সময় একখানি লম্বরি নোটই সে নিয়ে বেরিয়েছিল। ছেঁড়া ফতুয়ার পকেটে পাওয়া গেল সেই 100 টাকার নোটখানা। সামান্য রক্তের দাগ লেগেছিল নোটখানির এক কোণে। সকাল থেকে সন্ধে পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেও কিন্তু মদনের দেহটা কোথাও পাওয়া গেল না। তবে তার পকেটের 100 টাকার নোটখানি স্পষ্টই প্রমাণ করছিল যে এটা কোনো ডাকাতি কিংবা রাহাজানির ঘটনা নয়। আক্রোশ বশে কেউ তাকে মারাত্মক আহত কিংবা খুন করেছে, আর তা তাই সে প্রতিবেশী কানাই সামন্তের পক্ষে করা মোটেই অসম্ভব নয়। সন্ধে পর্যন্ত খোঁজাখুঁজি করে মদনের দেহটাকে না পেয়ে থানায় ফিরে এলাম আমি। সেই সঙ্গে কানাই সামন্তকেও সন্দেহবশে গ্রেপ্তার করে নিয়ে এলাম।
আর সঙ্গে করে নিয়ে এলাম মদনের সেই লাঠি, ছেঁড়া ফতুয়ার অংশ ও সেই 100 টাকার নোটখানি, যা নাকি ভবিষ্যতের খুনের মামলায় প্রয়োজন হতে পারে। থানায় ফিরে এসে মালগুলো থানার মালখানা অফিসারের হাতে দিতে গিয়ে একটু হেসে আমি বললাম, এই নোটখানা মদন বাগদি থানায় খরচ করবে বলে সঙ্গে এনেছিল। নোটখানা থানায় এলো ঠিকই, তবে খরচ করার জন্য নয়, খুনের মামলার প্রমাণ হিসেবে। কানাই সামন্তকে গ্রেপ্তার করলাম বটে, তবে আমি জানি তার বিরুদ্ধে এখনো পর্যন্ত তেমন কোনো জোরালো সাক্ষ্য প্রমাণ নেই। তাছাড়া খুনের মামলায় মৃতদেহ না পাওয়া তদন্তকারী অফিসারের পক্ষে একটা সাংঘাতিক ঝামেলার ব্যাপার। 2 দিন কেটে গেছে। এই 2 দিনেই মদনের খুনের মামলার ওপর নতুন করে কোনো আলোকপাত ঘটেনি। এমনকি গায়ের লোকরা খোঁজাখুঁজি করেও মদনের দেহটাকে খুঁজে পায়নি। আমি নিজেও একটা ডাকাতি মামলার তদন্তে দারুণ ব্যস্ত ছিলাম। রাত প্রায় 12টা। থানার মধ্যে টিমটিমে হ্যারিকেন লণ্ঠন জ্বলছে। লণ্ঠনের মৃদু আলোয় কিছু জরুরি কাগজপত্রের মধ্যে ডুবেছিলাম আমি। বাইরে শীতের চাঁদনি রাতের আলো। বন্দুক হাতে পাহারাদার কনস্টেবল গায়ে গরম গ্রেট কোট ও কানসহ মাথায় মাফলারে ফেট্টি বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছিল। আমি একাই ছিলাম থানায়। হঠাৎ কে যেন চাপা কণ্ঠে ডেকে উঠল, বাবু। চমকে তাকিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে একজন মাঝবয়সী চাষি শ্রেণীর লোক। একে শীতকাল, তাই আবার গভীর রাত। এত রাতে গ্রামের থানায় নেহাত দায়ী না ঠেকলে কেউ আসে না। তাই বিস্মিত চোখে লোকটির দিকে তাকিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? এত রাতে কি জন্য এখানে এসেছো? লোকটি সহসা কোনো জবাব না দিয়ে ভাবলে সেন মুখে আমার দিকে তাকিয়ে থাকে। 50-এর কাছাকাছি বয়স লোকটির। মাথায় কাঁচা পাকা চুল, মুখে অল্প দাড়িও কাঁচা পাকা। পরনের ধুতিখানি হাঁটু পর্যন্ত তোলা, ধুলো মাখা পা। আর সবচাইতে আশ্চর্য ব্যাপার এই, দারুণ শীতে তার গায়ে সামান্য এক টুকরো কাপড় পর্যন্ত নেই। কিন্তু তাই বলে তাকে শীতে কাতর বলে একেবারেই মনে হচ্ছিল না। লোকটিকে এই অবস্থায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ানক বিরক্তি বোধ করছিলাম আমি। তাই বেশ চড়া সুরে আবার জিজ্ঞাসা করি, কে তুমি? কি চাই এখানে? এতক্ষণে যেন লোকটির সেই ভাবলেশের মুখখানা সামান্য নড়ে ওঠে। মৃদু খসখসে কণ্ঠে আস্তে আস্তে সে বললে, আচ্ছা বাবু, মদন বাগদির খুনের মামলার কি বিচার হবে না? কানাই সামন্তর কি ফাঁসি হবে না বাবু? কোনো বিপদে আপদে পুলিশের সাহায্য প্রার্থী হয়ে নয়, স্রেফ একটা খুনের মামলার খবরাখবর নিতে লোকটি থানায় এসেছে, তাও আবার শীতের এই গভীর রাতে। লোকটির ওপর আমি যতটা বিরক্ত হচ্ছিলাম, তার চাইতে বেশি বিরক্ত বোধ করছিলাম বাইরে দাঁড়ানো পাহারাদার কনস্টেবলটির আচরণে। হুট করে লোকটা এভাবে থানায় ঢুকলো আর পাহারাদার একটা কথাও জিজ্ঞেস করলো না তাকে। তেমনই বিরক্ত কণ্ঠে আবার জিজ্ঞেস করি লোকটিকে, তুমি কে? মদন বাগদির খুনের সঙ্গে তোমার কি সম্পর্ক? মৃদু কণ্ঠে লোকটি আবার জবাব দেয়, আমার নাম মদন বাগদি। মদন বাগদির ভাই আমি। ভাই? কিন্তু তোমাকে তো সেদিন দেখিনি। না বাবু, আপনি তো যা করবার করছিলেন তাই আর আমি আসিনি। কিন্তু আজ 2-3 দিন হয়ে গেল, দাদার লাশটা পর্যন্ত কেউ খুঁজে পেল না, তাই আপনার কাছে এলাম। দাদার খুনের ব্যাপারে ছোট ভাইয়ের উৎকণ্ঠা স্বাভাবিক। সে উৎকণ্ঠাতে বোধহয় লোকটা এত রাতে ছুটে এসেছে এখানে। তাই একটু নরম কণ্ঠে আমি বললাম, দেখো বদন, বললেই তো আর কাউকে ফাঁসি দেওয়া চলে না, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হয়। এদিকে এখন পর্যন্ত তোমার দাদা লাশটাই খুঁজে পেলাম না। কাজেই শেষ পর্যন্ত এই খুনের মামলায় কত দূর কি হবে তা বলতে পারি না। বদন 2 পা এগিয়ে এলো আমার দিকে। তারপর হাতের মুঠো থেকে একখানা 100 টাকার নোট মেলে ধরে টেবিলের উপর রাখতে রাখতে বললে, আপনার
পান খাওয়ার জন্য টাকাটা এনেছি বাবু। দয়া করে দাদা লাশটা একটু খুঁজে দেখুন, আপনারা চেষ্টা করলে সবই পারেন। লোকটা ঘুষ দিতে চাইছে আমাকে। কথাটা ভাবতেই মনের বিরক্তি আরও বেড়ে উঠল। একে নতুন চাকরি, তার আবার সদ্য স্বাধীন দেশ। মনে তখন নানা রকম রঙিন কল্পনা। আমরা এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। ব্রিটিশ আমলের এই ধরনের ঘুষটুস এখন অতীতের জিনিস। নোটের ওপর থেকে চোখ সরিয়ে বদনের দিকে তাকিয়ে আমি বললাম, এসব কি বদন? না না, থানায় এলে এখন আর পয়সা কড়ি খরচ করতে হয় না। তোমার টাকাটা তুমি ফেরত নিয়ে যাও। তোমার দাদার খুনের ব্যাপারে আমার যথাসাধ্য আমি এমনিতেই করব। এতক্ষণে বদনের মুখে ফুটে ওঠে এমন এক বিচিত্র ধরনের হাসি, যার ব্যাখ্যা করা বাস্তবিকই শক্ত। কালো মুখে ধপধপে সাদা দাঁতের শাড়ি বের করে খসখসে কণ্ঠে সে বললে, কি যে বলেন বাবু, খরচাপত্র না করলে কি থানায় কাজ পাওয়া যায়? আর এই তো আমি নিজের ইচ্ছে আপনার পান খাওয়ার জন্য দিচ্ছি। অসৎ পথের লেনদেনের জগতে পান খাওয়ার জন্য টাকা দেওয়ার অর্থই ঘুষ দেওয়া। আমি আবার বলি, না বদন না, আমার কাজ আমি এমনিতেই করব, টাকা তুমি ফেরত নিয়ে যাও। তা কি হয় বাবু? আপনার জন্য যে টাকা এনেছি তা কি আমি ফেরত নিতে পারি? কথার শেষে বদন এমন এক ধরনের চাপা হাসি হাসে যে সেই শব্দ কানে যেতেই আমার মনটা কেমন যেন ছ্যাত করে উঠল। আর সঙ্গে সঙ্গে আমার হাতের পেন্সিলটা মেঝেই পড়ে যায়। চেয়ারে বসে বসেই নিচু হয়ে পেন্সিলটা তুলে নিতে নিতে আমি আবার বললাম, তা হয় না বদন, টাকাটা তুমি ফেরত নিয়ে যাও। কথা শেষে মাথা তুলি আমি অবাক। বদন নেই। এইটুকু সময়ের মধ্যে সে নিঃশব্দে বেরিয়ে গেছে। সে 100 টাকার নোটখানা তেমনিভাবে পড়ে রয়েছে টেবিলের ওপর। বদনের হাসিতে মনে যে খটকাটুকু লেগেছিল তার এই হঠাৎ অন্তর্ধানে তা আরও বেড়ে ওঠে। হাত বাড়িয়ে নোটখানি হাতে নিয়ে আমি, মোটামুটি পরিষ্কার একখানি 100 টাকার নোট। নোটখানার ওপর কাগজ চাপা দিয়ে এবার আমি বাইরে পাহারাদার কনস্টেবলকে নাম ধরে ডাকতেই সে এসে হাজির হয়। চড়া সরে তাকে বললাম, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ঘুমোচ্ছিলে নাকি? আগে না 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 হুজুর। কিছু জিজ্ঞাসাবাদ না করে এত রাতেই লোকটাকে থানায় ঢুকতে দিলে কেন? কোন লোকটাকে হুজুর? কনস্টেবলের কণ্ঠে বিস্ময়। একটা লোক যে থানায় ঢুকলো, আমার সঙ্গে কথা বলল, তারপর আবার বেরিয়ে গেল, তার কিছুই তাহলে তুমি টের পাওনি? আগে হুজুর, কোনো লোক তো ঢোকেনি, আমি তো বারান্দায় দাঁড়িয়েই পাহারা দিচ্ছিলাম। ধমকে বলে উঠি, তোমার মুন্ডু পাহারা দিচ্ছিলে। যত সব অকর্মাধারী, নাইট ডিউটি হলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোবে। যাও, নিজের জায়গায় গিয়ে ঠিকমতো পাহারা দাও। বড়বাবুর কাছে ধমক খেয়ে বেচারা আর একটি কথাও না বলে নিঃশব্দে বাইরে চলে যায়। তবে তার মুখ দেখে বুঝতে পারি তার বিরুদ্ধে আমার ঘুমোবার অনুযোগ সে খুশি মনে গ্রহণ করতে পারেনি। কনস্টেবলটি বেরিয়ে যেতেই কাগজ সরিয়ে সে 100 টাকার নোটখানি আবার বের করি। বদন বাগদি তো সরে পড়ল। এখন এই টাকাটা নিয়ে আমি কি করি? সেকালে ওই 100 টাকার দাম তো কম নয়, প্রায় আমার 1 মাসের মাইনের সমান। একবার মনে হলো, টাকাটা যখন পাওয়াই গেছে তখন নিজের ভোগেই লাগাই, কেউ তো আর জানতে আসছে না। পরক্ষণে কিন্তু বিবেক বাধা দেয়। ছি ছি, এই 100 টাকার লোভ আমি ছাড়তে পারছি না। বদন বাগদি যাই বলুক না কেন, এটা তো ঘুষ ছাড়ার কিছু নয়। শেষে আমিও কি না ঘুষখোরতে দলে নাম লেখাবো? যাকে, টাকাটা যখন ফেলে দিতেই পারবো না তখন আপাতত নিজের কাছেই রাখি, পরে ভেবেচিন্তে যা হয় একটা কিছু করা যাবে। ভাবনা চিন্তা করতে হলো না আমাকে। পরের দিন একটু দেরি করে থানায় ঢুকতেই থানার মালখানা অফিসার আমার ঘরে এসে কাঁদো কাঁদো মুখে বললে, স্যার, সর্বনাশ হয়েছে। আপনার সেই খুনে নোটখানা রেখেছিলাম, মালখানা চাবি তো সবসময় আমার কাছেই থাকে। আজ সকালে খামখানা খুলে দেখি সে নোটখানা নেই, আর সব ঠিক আছে,
ভুলে অন্য কোথাও রেখেছি মনে করে গোটা মালখানা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এখন কি হবে স্যার? নোটের নম্বর লেখা আছে? আগে হ্যাঁ স্যার, মালখানা খাতায় লেখা আছে। ঠিক আছে, খাতাটা আমার কাছে পাঠিয়ে দিন। মালখানা অফিসার চলে গেল। একটা অস্বাভাবিক চিন্তা দানা বাঁধতে শুরু করলো আমার মাথার মধ্যে। মালখানা থেকে হারিয়ে যাওয়া নোটখানার সঙ্গে বদন বাগদির দেওয়া নোটখানার কি কোনো সম্পর্ক আছে? দুটোই তো 100 টাকার নোট। মালখানা খাতায় নোটের নম্বর স্পষ্ট করেই লেখা ছিল। পকেট থেকে বদন বাগদির দেওয়া নোটখানা বের করলাম আমি। নম্বর মেলাতে গিয়ে আমার চক্ষু স্থির। একই নম্বর। রাতে দেখতে পাইনি, দিনের আলোয় স্পষ্ট দেখলাম যে এই নোটখানার কোণেও সামান্য রক্তের দাগ। অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার। থানার মালখানা থেকে নোটখানা উধাও হয়ে কেমন করে বদন বাগদের হাতে গিয়ে পড়ল? গভীর রাতে পাহারাদার কনস্টেবলের চোখ এড়িয়ে থানায় ঢোকা ও বেরিয়ে যাওয়া, বদন বাগদির সে বিচিত্র হাসি ও মালখানা থেকে নোটখানার উধাও হয়ে যাওয়া, এই সবটা মিলিয়ে একটা অদ্ভুত আশ্চর্য অনুভূতিতে সেদিন দিনের বেলা আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। মালখানা অফিসারের কাছে আসল কথাটা ভাঙলাম না আমি। নোটখানা তার হাতে তুলে দিতেই সে চোখ কপালে তুলে আমার দিকে তাকিয়ে রইল। একটু শুকনো হাসি হেসে আমি বললাম, ভুল হয়েছে আমাদের দুজনেরই। থামে পড়ার পর নোটখানা পরীক্ষা করার জন্য এটা আপনার কাছ থেকে চেয়েছিলাম। আপনি বোধহয় অন্যমনস্ক হয়ে এটা আমাকে দিয়েছিলেন। আমার পকেটেই থেকে গিয়েছিল এটা, ভুলে গিয়েছিলাম আপনাকে ফেরত দিতে। হারিয়ে যাওয়া নোট ফিরে পাওয়ার আনন্দে মালখানা অফিসারের পক্ষে নিজের অন্যমনস্কতাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ব্যাপারটাকে সুন্দরভাবে ম্যানেজ করলাম বটে, কিন্তু মনের খটকা আমার থেকেই গেল। আর সেই খটকা আরও খানিকটা বেড়ে গেল যেদিন বদন বাগদির গায়ে আবার তদন্তে গিয়ে জানতে পারলাম যে বদন মদনের এক ভাই ছিল বটে, কিন্তু সে আজ 10 বছর ধরে নিরুদ্দেশ। তদন্তের কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। শীতের রাত, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া চাঁদের ফ্যাকাশে জ্যোৎস্নায় পথ প্রান্তর কেমন যেন মায়াময়। গ্রামের পথ দিয়ে সাইকেলে চেপে থানায় ফিরছি আমি। সঙ্গে আরেকটা সাইকেলে কনস্টেবল শিবপূজন। বয়স হলেও শিবপূজন বেশ শক্ত সমর্থ ও কর্মঠও বটে। রাস্তায় একটা বাঘ ঘুরতেই হঠাৎ যেন মাটি ফুঁড়ে একটা লোক এসে দাঁড়িয়ে পড়ল আমার সাইকেলের সামনে। সময় মতো ব্রেক না কষলে হয়তো অ্যাক্সিডেন্ট করে বসতাম আমি। প্রায় 100 গজ দূরে আমার পেছনে পেছনে আসছিল শিবপূজন। আবছা জ্যোৎস্নায় আমি প্রথমটায় লোকটিকে চিনতে পারিনি। সাইকেল থেকে নেমে পড়ে চড়া সুরে আমি নিজেই জিজ্ঞেস করি, এই কে তুমি? এভাবে রাস্তায় পথ আটকাচ্ছ যে? মৃদুকণ্ঠে লোকটি জবাব দেয়, আমাকে চিনতে পারেননি বাবু? আমি বদন বাগদি। এতক্ষণে লোকটাকে স্পষ্ট দেখতে পেলাম। হ্যাঁ, বদনই বটে। সেই চোখ মুখ, সেই হাঁটু পর্যন্ত তোলা ধুতি ও সম্পূর্ণ খালি গা। বদন বাগদিকে চিনতে পারার সঙ্গে সঙ্গেই আমার বুকটা ধক করে উঠল। মেরুদণ্ডের মধ্যে একটা শীতল স্পর্শ অনুভব করলাম, তবে খুব একটা ভয় পাইনি, এই জন্য যে সঙ্গে শিবপূজন আছে। প্রায় সঙ্গে সঙ্গেই শিবপূজনও এসে নামলো সাইকেল থেকে। একটা ঢোক গিলে আমি জিজ্ঞেস করি, তোমার আবার কি চাই বদন? তেমনি মৃদু খসখসে কণ্ঠে জবাব দেয় বদন, আগে বাবু, পাওয়া গেছে। কি পাওয়া গেছে? লাশ। শিবপূজন জিজ্ঞেস করে, কার লাশ? মদন বাগদির। বদন কেবল শান্ত চোখে শিবপূজনের দিকে তাকায়, কোনো জবাব দেয় না। ভাবখানা যেন এই, তুমি আবার কে হে বাপু? খোদ বড়বাবুর সঙ্গে আমি কথা বলছি। আমি আবার জিজ্ঞেস করি, কোথায় মদনের লাশ? হুই ওখানে। বদন আঙুল তুলে দেখায়,
ওখানে কোথায়? আগে কদমপুরের চৌমাথার কাছে। আমাকে চুপ করে থাকতে দেখে বদন অনুনয়ের সুরে আবার বললে, এখনই একবার যেতে হবে বাবু, নইলে শেয়াল কুকুরে খাবে, তারা এখনো টের পায়নি। তা কমন করে হবে, বলে ওঠে শিবপূজন। এই শীতের রাত, সঙ্গে লোকজন নাই, এখন হবে না, কাল সুবে দেখা যাবে। শিবপূজনকে এবারেও উপেক্ষা করে বদন। একপাশে তাকায় তার দিকে। আমি তাকিয়ে দেখি বদনের চোখ দুটো যেন জ্বলছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দেখো বদন, এত রাতে লাশ নিয়ে আমরা কি করব? তার চাইতে কাল সকালে। না না বাবু, কানাই সামন্তকে ফাঁসি দিতে হবে, এখনই একবার চলুন। কথাটা বলেই হাতের মুঠো খুলে বদন একটা 100 টাকার নোট বের করে আমার দিকে এগিয়ে দিতে দিতে আবার বললে, খরচ খরচা না করলে কি কোনো কাজ হয়? এটা আপনার জন্য বাবু, এটা নিয়ে আপনি পান খাবেন বাবু। আবার সে 100 টাকার নোট? জানি না, এটা আবার সে মালখানার নোট কিনা। বেশ জোরের সঙ্গে তাড়াতাড়ি বললাম, না না বদন, খবরদার পয়সা করে লোভ দেখাতে এসো না, গেলে এমনিই যাব, না গেলে পয়সা করিতেও যাব না। আমার দৃঢ় কণ্ঠস্বরে একটু সময় চুপ করে থাকে বদন। তারপর নোটখানা মুড়ে হাতের মধ্যে রেখে বললে, বেশ, এই হাতে রাখলাম, দেব না আপনাকে, কিন্তু একবার চলুন। এই রাতে? বলে ওঠে শিবপূজন। ভয় পাচ্ছেন? পুলিশের লোক হয়ে ভয় পাচ্ছেন? কথাটা বদন শিবপূজনকে বললেও পুলিশ হিসাবে আমারও মনে লাগে। তাই আমি বললাম, বেশ, চলো বদন, চলো শিবপূজন। নিশুতি রাত। গ্রামের রাস্তায় মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত নেই। আগে আগে চলছে বদন, তার পেছনে সাইকেল ঠেলে নিয়ে আমি। সব শেষে শিবপূজন। কারোর মুখে কোনো কথা নেই। যেতে যেতে একবার মনে হচ্ছিল বদন যেন মাটির ওপর পা ফেলে যাচ্ছে না, সে যেন হাওয়ায় ভেসে যাচ্ছে। পরক্ষণেই নিজের চোখের ভুল নিজের কাছে ধরা পড়ে লজ্জিত বোধ করছিলাম। সত্যি আমি এত ভীতু? ভয়ের কি আছে? সঙ্গে আছে কনস্টেবল শিবপূজন। তাছাড়া 6 ব্যাটারির এক মস্ত টর্চও রয়েছে আমাদের সঙ্গে, যার আলোর জোর অনেকটা সার্চ লাইটেরই মতো। প্রায় 1 মাইল হাঁটার পর আমরা এসে পৌঁছালাম কদমপুরের চৌমাথায়। গ্রামের 4টায় কাঁচা সড়ক এসে এখানেই মিশেছে। গোটা 2 চায়ের দোকান ও একটা সাইকেল ছাড়াই দোকান রয়েছে এখানে, কিন্তু শীতের এই নিশুতি রাতে দোকানগুলো ঝাঁপ বন্ধ। রাস্তা ছেড়ে এবার মাঠের ওপর দিয়ে চলছি আমরা। উঁচু নিচু এবড়ো খেবড়ো মাঠে সাইকেল ঠেলে নেওয়া কষ্টকর। নীরবতা ভঙ্গ করে এবার আমি বদনকে জিজ্ঞেস করি, আর কত দূর বদন? চলতে চলতে ঘাড় ফিরিয়ে বদন কী জবাব দিলে বুঝতে পারলাম না। অবশেষে একটা পুকুরের পাড়ে এসে দাঁড়িয়ে পড়ে বদন। একপাশে ডাই করে রাখা কতগুলো খড়ের দিকে আঙুল তুলিয়ে দেখিয়ে খসখসে গলায় সে বললে, এখানে। আমিও শিবপূজন আমাদের সাইকেল দুটো একটা ছোট গাছের গুড়ির সঙ্গে ঠেকিয়ে রেখে বদনের পাশে এসে দাঁড়ালাম। চাঁদের মরা জ্যোৎস্নায় চারিদিক কেমন যেন রহস্যময়, কোথাও কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ বদনের দিকে চোখ পড়তেই আমি চমকে উঠি। ওর চোখ দুটো যেন ধক ধক করে জ্বলছে। মুখে কোনো শব্দ না করে সে কেবল আঙুল দিয়ে সে খড়ের গাদা দেখিয়ে দিচ্ছে। আমিও শিবপূজন এগিয়ে যাই। আমি সেই জড়ালো টর্চের আলো ফেলে সে খড়ের ওপর, আর শিবপূজন তার হাতের মোটা বেতের লাঠি দিয়ে খড় সরাতে থাকে। মিথ্যে বলেনি বদন। প্রথমে 2খানা পা, পরে গোটা লাশটা বেরিয়ে পড়ে সে খড়ের ভেতর থেকে। পুলিশের চাকরি, রাত বিরেতে মরা মানুষ থেকে ভয় পায় না। কিন্তু মদনবাগদের মুখের উপর আলো পড়তেই আমার সারা দেহটা থর থর করে কেঁপে ওঠে। এ কে? এই কি মদনবাগদি? এ যে অবিকল অবিকল বদন। তেমনি হাঁটু পর্যন্ত কাপড় তোলা, তেমনই খালি গা, অবিকৃত মুখে খোলা চোখ দুটো মেরে বদন যেন তাকিয়ে আছে আমাদের দিকে।
ভয় পেয়ে চিৎকার করে উঠে আমি। সঙ্গে সঙ্গে শিও পুজনো। তাকিয়ে দেখি বদন নেই, অদৃশ্য হয়ে গেছে সে। মনে হলো বদন বাগদি যেন মদন হয়ে এই মাত্র শুয়ে পড়েছে সেই খড়ের গাদায়। হঠাৎ ক্ষণক্ষণে গলায় জেগে ওঠে এক অট্ট হাসি। মনে হলো যেন বদনই সে খড়ের গাদায় শুয়ে খলখল করে হাসছে। ছুটছি আমি ও শিও পূজন, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছি আমরা। পড়ে রয়েছে আমাদের সাইকেল, টর্চ লাইটটা। আমাদের সঙ্গে সঙ্গে সে অট্টহাসিও ছুটছে পাল্লা দিয়ে। কতক্ষণ ছুটেছিলাম জানি না, কোন দিকে ছুটেছিলাম তাও মনে নেই। জ্ঞান ও অজ্ঞানের এক মাঝামাঝি অবস্থায় গায়ের একটা বাড়ির সামনে এসে আছড়ে পড়লাম আমরা। সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো শিও পূজন। আমি নিজে জ্ঞান না হারালেও একটা ঘোরের মধ্যে পড়ে রইলাম সেই বাড়ির সামনে। কিছুক্ষণ মধ্যেই কেবল সেই বাড়িটাই নয়, গোটা গ্রামখানায় হুলুস্থুলো পড়ে গেল। পুলিশের পোশাক পরা দুটো লোককে সেই অবস্থায় দেখে হুলুস্থুলো পড়ে যাবারই কথা। পরের দিন সকালে একটু সুস্থ হয়ে গায়ের লোক জড়ো করে আবার গেলাম সেই পুকুর পাড়ে। হ্যাঁ, মদন বাগদির মৃতদেহই বটে। পিঠে ও বুকে মস্ত বড় দুটো ক্ষত। মদন বাগদি বদন সেজে নিজের মৃতদেহ পুলিশকে দেখিয়ে দিল। সবচাইতে আশ্চর্য ব্যাপার, মদনের মৃতদেহের হাতের মুঠোয় পাওয়া গেল সেই 100 টাকার নোটখানা, যা নাকি সে আমাকে দিতে চেয়েছিল। নোটের নম্বরের দিকে তাকিয়ে আমি আবার চমকে উঠি। সেই একই নম্বরের নোট। থানায় ফিরে এসে খবর পেলাম থানার মালখানা থেকে সে 100 টাকার নোটখানা নাকি আবার উধাও। আশা করি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন কেমন লেগেছে। পরের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।